ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া, হাইকোর্টের রায় বহাল রেখে আপিল বিভাগের দেওয়া প্রায় ৮০০ পাতার রায়ে বাংলাদেশের সংসদ, অপরাপর সরকার, রাজনৈতিক ব্যবস্থা, সমাজের অবক্ষয় সহ নানা বিষয়ে হতাশা প্রকাশ করায় বিএনপি মনে করছে এই রায় মেনে নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। তবে হাইকোর্ট বিভাগের দেওয়া রায় এবং আপিল বিভাগ তা বহাল রাখার পর দুই দফাতেই সংসদে বিচার বিভাগ ও বিচারপতিদের তীব্র সমালোচনা করা হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় আসার পর দেখা যায় প্রায় ৪০০ পাতার মূল রায়ে যে ভাষা প্রয়োগে সাংসদেরা বিচার বিভাগ ও বিচারপতিদের সমালোচনা করেছেন, প্রধান বিচারপতি একেই আমাদের সংসদীয় গণতন্ত্রের অপরিপক্কতার উদাহরণ হিসেবে হাজির করে বলেছেন, এহেন সংসদের হাতে বিচারপতি অপসারণের ভার দেওয়া হতো আত্মহত্যার শামিল। একটি শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠায় আইন এবং গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া স্থির করতে অপরাপর সকল সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে রায়ে বলা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য নয়, বিধায় সংসদও সবার কাছে বিশ্বাসযোগ্য নয়। আজকে মন্ত্রিসভার বৈঠকে সংসদ ও নির্বাচন নিয়ে এমন সব মন্তব্যে ক্ষোভ প্রকাশের খবর এসেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি প্রশ্নের মুখে ফেলা এই রায় কোন পক্ষের জন্যই কি স্বস্তিদায়ক? বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে এই রায়েই প্রথম প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না। এর আগেও রাজনীতির বাইরের প্রতিষ্ঠান থেকে এসব প্রশ্ন উঠেছে, কিন্তু অরাজনৈতিক পক্ষ কি শেষ পর্যন্ত রাজনৈতিক প্রক্রিয়ার কোনো বদল বা সংস্কার ঘটাতে পারে? এই রায় বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন বিভাগকে সরাসরি মুখোমুখি করে দিল সত্য, কিন্তু কোনো সমাধানের পথ বেরোলো কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি। স্বাগত আপনাদের তিনজনকেই। কাজী ফিরোজ রশিদ, আপনাকে দিয়ে যদি শুরু করি, মানে আপনার প্রতিক্রিয়াটা জানতে চাই যে আপনি মনে করেন কিনা যে কোনো রাজনৈতিক দলের খুশি হবার মতো কিছু আছে এই রায়ে? আর বিএনপি যে দাবিটা করছে যে রায় মেনে নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত, কারণ রায় তো বলাই হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য না, মানে নির্বাচন বিশ্বাসযোগ্য না, সংসদ বিশ্বাসযোগ্য না, কাজেই পদত্যাগ করা উচিত, বিএনপি বলছে। ধন্যবাদ। আসলে আমাদের ষোড়শ সংশোধন নিয়ে এটা রায়টা পূর্ণাঙ্গ রায় যখন ঘোষণা হলো তখন দেখা গেল যে বিএনপি এটা নিয়ে খুব উল্লাস করলেন। আমরা খুব অবাক বিষয়ে তাকিয়ে থাকলাম বিএনপি দিকে যে কেন উল্লাস করতেছেন, তাদের উল্লাসে এমন কি ঘটলো এই ষোড়শ সংশোধনের মাধ্যমে। আমাদের বিচার বিভাগ স্বাধীন এবং আমরা সবাই চাই একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন বিচার ব্যবস্থা। তারা যত স্বাধীনতা ভোগ করবে ততই গণতন্ত্র বিকশিত হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। কারণ মানুষের শেষ আস্থা এবং ভরসাস্থল হচ্ছে বিচার বিভাগ। সেটাও রায়ে লেখা আছে, সব সরকারকে মনে করিয়ে দিতে বলেছেন অ্যাটর্নি জেনারেলকে। রায়ের অনেকগুলো জিনিস আছে যেটা রাষ্ট্র, সমাজ, সাময়িক শাসন, আমাদের সময় এগুলো হয়েছে, রাজনীতি, নির্বাচন কমিশন, সংসদ, বিচার বিভাগ, এদের ব্যাপার নিয়ে লিখেছেন। অর্থাৎ প্রায় 799 পৃষ্ঠা একটি রায়, 800 পৃষ্ঠা একটি রায়। এই রায়টি দীর্ঘ রায় এবং যে পূর্ণাঙ্গ বেঞ্চ রায়টি দিয়েছেন, আমাদের সবার রায়ের পর্যালোচনাগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়েছি। আমার কাছে মনে হয়েছে যে একটি পূর্ণাঙ্গ রায় এবং অদ্ভুত রায়। এখানে সব কিছু আছে, আবার কিছু কিছু আমার কাছে মনে হয়েছে যে রায়ের মধ্যে থাকলে আরো ভালো হইতো, আরো কিছু রায়ের সৌন্দর্য বাড়ত এবং আমাদের কাছে পূর্ণতা পেত। আমাদের কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা আমি পরে বলবো। যেটা আপনার মূল প্রশ্ন যে বিএনপি কেন উল্লাস করলো, বিএনপি উল্লাস কোন রাজনৈতিক দলের উল্লসিত হবার কারণ আছে? একদম কোনো কারণ নেই তাদের উল্লাসিত হওয়ার। এই রায়ের পক্ষে জন্য কেউ ঠগেও নেই, কেউ যেতেও নেই। ওটা কতগুলো গাইডলাইন দিয়ে দিয়েছে রাজনীতিবিদদের কি করতে হবে, সেখানে তো বিএনপি পড়ে। রাষ্ট্রীয় ক্ষমতা জাতীয় পার্টি ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, বারবার এই দুইটি দল বারবার রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন। অতএব যদি কোথাও রাজনীতিবিদদের নিয়ে, নির্বাচন পদ্ধতি নিয়ে, দেশ নিয়ে, গণতন্ত্র নিয়ে কথা উঠে, তা সবার গায়ে পড়বে, আমার গায়ে পড়বে। সামরিক শাসন নিয়ে কথা উঠছে, আমার গায়ে পড়বে।
তো ওনারা সামরিক শাসনকে কি বলেছে আপনার কাছে এখানে আছে যে হ্যাঁ একদম ব্যানানা রিপাবলিকে পরিণত করেছিল সামরিক শাসকরা, ক্ষমতার দখলদার, এবং দেশকে তারা দুবার ব্যানানা রিপাবলিক বানিয়েছিল। অতএব এখানে তারা যেটা বলেছেন, এবং আমরা এই রায় নিয়ে খুব একটু বেশি উল্লসিত হওয়ার, উচ্ছ্বসিত হওয়ার অথবা রাগ করার, অভিমান করার কিছু নেই। আমি যেটা আচ্ছা, রাগ করার কিছু নেই, তাহলে সংসদে এত এত তীব্র ভাষা ব্যবহার করবার কারণ কি? কি এমন অবাস্তব কথা বলা হয়েছে এই রায়ে? এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে আর খালিদ মাহমুদ চৌধুরীকে তো করতেই চাই, কিন্তু আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে এর আগে যেতে চাই যে মানে আপনাদের আনন্দিত হবার, উল্লসিত হবার কারণ নেই সে কথাটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির রঙিন খোয়াব ভেঙে যাবে এই রায়কে ঘিরে। মানে আপনারা কি কারণে এই রায়কে মনে করছেন যে এতে সরকারেরই পদত্যাগ করা উচিত? মানে পদত্যাগ করলে কি হবে? আর আপনি যদি প্রথমে বলেন আপনাদের মানে খুশি হবার কারণ কি এই রায় নিয়ে? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বাগতম। এখানে আমি ফিরোজ ভাইয়ের সাথে একটা বিষয়ে একমত যে উল্লসিত হবার কারণ নেই। বিএনপি কিন্তু সে ধরনের উল্লাস করছে না। বিএনপির যে বক্তব্যটা এবং আমার নিজের যে ব্যক্তিগত বক্তব্য বা পর্যবেক্ষণ, সেটা হলো যে একটা রাষ্ট্র এবং সমাজে যখন ন্যায় বিচারের বা সুশাসনের বা গণতন্ত্রের বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধরে রাখবার আর কিছুই থাকে না, তখন রাষ্ট্রকে নতুন করে শুরু করবার একটা প্রয়োজন দেখা দেয়। কারণ এভাবে তো একটা রাষ্ট্র, একটা সমাজ শেষ হয়ে যেতে পারে না। তাহলে এই স্বাধীনতার ৪৫ বছর পরে রাষ্ট্র যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ে, প্রত্যেকটা রাষ্ট্রের অস্থিমজ্জায় যেখানে একেবারে চরম পচন ধরেছে, সেই মুহূর্তে নতুন করে শুরু করবার জন্য যে একটা প্রচন্ড রকমের ধাক্কা প্রয়োজন, সেই ধাক্কাটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে যে এখান থেকে নয়, আপনারা শেষ করুন, নতুন করে পুনর্গঠন শুরু করুন, বিনির্মাণ শুরু করুন। যেভাবে রাজনীতিবিদ হিসেবে কোনো বিপদ আঁচ করতে পারেন কিনা? মানে আপনি যে বলছেন নতুন করে শুরু করা, আমরা প্রত্যেকে চাই, মানে আমরা জনগণ তো আরো চাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলো, এই রায়ে স্পষ্টত বলা আছে যে বাংলাদেশে কোনো ক্রেডিবল ইলেকশন, ক্রেডিবল শব্দটিরই আমি বাংলা করেছি বিশ্বাসযোগ্য, তো ক্রেডিবল ইলেকশন প্রক্রিয়া নাই, ক্রেডিবল, তাই সেই ইলেকশন মানে সেই নির্বাচনী ব্যবস্থায় যেহেতু ক্রেডিবল না, কাজেই কোনো ক্রেডিবল সংসদ হওয়ার উপায় নাই। এই প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলেই কিভাবে নতুন করে শুরু করা যাবে? এই জন্যই নতুন করে শুরু করা যাবে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকার দুটো ভিত্তি থাকে, একটা হলো যে গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার গণতান্ত্রিকভাবে অর্থাৎ জনমতের ভিত্তিতে ক্ষমতায় থাকে, আর দ্বিতীয়ত হলো তার নৈতিক ভিত্তিতে ক্ষমতায় থাকে। তো এই সরকারের ভেতরে যেহেতু দুটো জিনিসের একটাও নেই, একটা হলো জনগণের ম্যান্ডেট নেই, অর্থাৎ জনগণের মতামত নেই, আর এই রায়ের মধ্য দিয়ে নৈতিক ভিত্তিটাও চলে গেছে। এজন্যে এই সরকারেরই উচিত, কারুর দাবির প্রয়োজন নেই, এই সরকারেরই উচিত পদত্যাগ করা এবং পদত্যাগ করে বর্তমান নির্বাচন ব্যবস্থায় এবং নির্বাচন কমিশন যেভাবে গঠন তা নিয়ে বিস্তারিত বলা আছে এই রায়ে, যেই নির্বাচনের মাধ্যমে ধরুন আওয়ামী লীগ ভিন্ন অন্য কোন দল, ধরুন আপনারা ক্ষমতায় এলেন, সেটিও তো এই রায়ের ভাষ্য অনুযায়ী, আমি যদি ঠিক বুঝে থাকি, অবিশ্বাসযোগ্য নির্বাচন, অবিশ্বাসযোগ্য সংসদ। এখন এই অবিশ্বাসযোগ্য নির্বাচন, অবিশ্বাসযোগ্য সংসদ এবং অবিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন যদি এই সরকার পদত্যাগ করে, আমরা যে দীর্ঘদিন ডায়ালগের কথা বলছি, আলোচনার কথা বলছি, সংলাপের কথা বলছি, এই জাতির তো মেধা আছে, এটা তো কেউ অস্বীকার করবে না যে এই জাতির মধ্যে কোনো মেধাই নেই। এখন এরা যদি একটা সামাজিক চুক্তিতে বা রাজনৈতিক ঐক্যমত্যে বা প্রাতিষ্ঠানিক ঐক্যমত্যে যদি একটা এইভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যদি একটা গ্রহণযোগ্য সংসদ প্রতিষ্ঠা করতে পারেন,
তাহলে আমরা আস্তে আস্তে শুরু করতে পারি। আমাদের বিচার বিভাগ আছে, আমরা যদি সুশাসনের মধ্য দিয়ে আমরা শাসন বিভাগকে পুনর্গঠন করতে পারি, আমরা যদি দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, আরও অন্যান্য যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে যদি মানে বিনির্মাণ করতে পারি, আর আগামী দিনে যদি আস্তে আস্তে ভারত বা উন্নত দেশগুলোর মতো নির্বাচন কমিশনকেও যদি আমরা সেভাবে শক্তিশালী করতে পারি, আমি মনে করি এটা একদিনের কাজ নয়, একটু একটু করেই এগুতে হবে। তাহলে আমরা আবার সুদিন আমরা দেখতে পারি এবং আমাদের একমত হবেন। জি, আমাদের পরবর্তী প্রজন্মকে তো একটা বাসযোগ্য সমাজকে, বাসযোগ্য রাষ্ট্র বা বাসযোগ্য দেশকে দিয়ে যেতে হবে। আমি আপনাদের এই অভিজ্ঞ 3 জন রাজনীতিবিদদের কাছ থেকে আসলে যে প্রশ্নটার উত্তর জানতে চাইবো যে যখন আপনারা আমাদের এই স্বপ্নগুলো পূরণ করবেন তখনও তো একটি সরকারকে ক্ষমতায় নিশ্চয়ই থাকতে হবে, কাজে সেই প্রশ্নটি আসবো যে তখন কে ক্ষমতায় থাকবেন। কিন্তু খালিদ মাহমুদ চৌধুরী এমপি যে কথাটি অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছেন এবং 395 পাতার যে মূল রায়, সেখানে প্রধান বিচারপতি রায়টি লিখেছেন, তিনি যা বলেছেন সেটা তো আসলে আমরা প্রত্যেকেই বলি যে সমাজে অবক্ষয়, সমাজে অর্থ অনেক বেশি প্রভাব বিস্তার করছে। বাংলাদেশে 45 বছরে নির্বাচন কমিশন গঠনে কোনো আইন হয় নাই, বিচারপতি নিয়োগে কোনো আইন হয় নাই, রাজনৈতিক ব্যবস্থায় মানে সংসদের এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি সর্বজন বিশ্বাসযোগ্যতা আছে কিনা তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এগুলো তো জনগণের প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনাদের সেটা কোনোভাবেই আপনারা সহ্য করতে পারছেন না কেন? হচ্ছে যে ওইটা যাচ্ছি আমি, তার আগে আমি বলি যে আহমেদ আজম ভাই যেটা বললেন যে জনভিত্তি নাই, নৈতিক ভিত্তি নাই। জনভিত্তি আর নৈতিকতা বলতে বিএনপি কি বুঝায় আমি তো জানি না। নৈতিকতা, জনভিত্তি আর নৈতিকতার কথা যদি ধরি তাহলে বিএনপির তো টপ টু বটম সবাইকে পদত্যাগ করা উচিত। কারণ তারা হচ্ছে যেই জনভিত্তি, যেই জনগণ থেকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, 193 দিন জ্বালাও পোড়াও দিয়ে 150 জন মানুষকে হত্যা করেছে, সেটা সেই যে নৈতিকতা, তারা এখন পর্যন্ত তারা এটার ভুল স্বীকার করে, ক্ষমাবদ্ধ করে নেই। তারা যেভাবে একজন তার দলীয় প্রধান, যেভাবে একজন কোর্টের আছে, কোর্ট নিয়ে বিএনপি উল্লসিত হচ্ছে, সেই কোর্টের রায়ে পলাতক আসামি তার সঙ্গে দেখা করতে গেলেন তাদের দলীয় প্রধান, নৈতিকতা কোন জায়গায় আছে? আইনের শাসনের কথা কার মুখে শুনি আমরা? যারা পলাতক আসামির সঙ্গে দেখা করতে যায় যে দলের প্রধান, হ্যাঁ, সেই দলের কাছে আমরা আইনের শাসনের কথা শুনি, এটা হাস্যকর ছাড়া কিছুই না, নৈতিকতার কথা শুনি। কাজেই বিএনপি বেসিক্যালি এখন বর্তমানে একটা মানে কি বলবো যে পরগাছা দলে পরিণত হয়ে গেছে। কখন কোন জায়গায় কি হচ্ছে, শাহবাগে সিদ্দিকুর চোখের মধ্যে টিয়ার গ্যাসে চোখ হারায় ফেলতেছে, কোথায় হচ্ছে আড়িয়াল বিলে হচ্ছে মানুষ অধিকার আদায়ের দাবিতে যুদ্ধ করতেছে, কোথায় বগুড়ায় হচ্ছে তুফানের মতো একজন মানে অপরাধী সেই মানে আমাদের নারীদেরকে ধর্ষণ করছে, এই নিয়ে আছে। এগুলো নিয়ে তারা সরকারের একটা ব্যাপার, কথায় হচ্ছে এই যে আপিল বিভাগে রায় দিয়েছে সেটা নিয়ে তারা মহা উল্লসিত। মানে এখানে আমাদের গ্রামের ভাষায় কিছু কথা আছে, আমি লাইভ টক শোতে এই কথাগুলো বলতে চাই না, খুব আপত্তিকর শোনাবে, কিন্তু আমি বলতে চাই যে কথাটা ফিরোজ ভাই বলেছেন যে একটা অদ্ভুত রায়, আসলে একটা অদ্ভুত রায়, যে আপনি যে কথা আপনিও বললেন এই কথা, আমরা প্রতিনিয়ত সমাজের এই অসঙ্গতিগুলো কথা শুধু ডিবিসিতে না, বিভিন্ন গণমাধ্যমে, আমরা সংসদেও দেখেন, আমরা অসঙ্গতি, এবার বাজেট হলো, বাজেটে সরকার দলীয় সংসদ সদস্য ফিরোজ ভাই তো এবার মানে স্টিয়ারিং এ ছিলেন আলোচনার, বাজেট আলোচনার, যে বাজেটের যে অসঙ্গতি সেগুলো নিয়ে আমরা সার্বক্ষণিক কথা বলেছি, সার্বক্ষণিক একসঙ্গে কথা বলেছি, সরকারি দল বিরোধী দল সবাই কথা বলেছি, আমরা অসঙ্গতি নিয়ে কথা বলছি। আজকে তুফান, এই যে বগুড়া ঘটনা ঘটেছে, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক ব্যক্তি কি এইটার ব্যাপারে পক্ষ নিয়েছে? সবাই এটার বিরুদ্ধে কথা বলছে, এই সমাজের যে অবক্ষয় এটার বিরুদ্ধে কথা বলতেছে। কাজেই এই যে কথাগুলো বলেছে, আমাদের যেই বিষয়টা হচ্ছে যে ষোড়শ সংশোধনীর যে বিষয়টা, যে এই যে বিচারপতিদের অপসারণের এই ক্ষমতাটা সংসদে থাকবে না কোথায় থাকবে,
এই তো বিষয়টা। সবাই কথা বলছেন, আদালত বলেছেন, আপনাদের এত লাগছে কেন? কাজে যেগুলো বলেছে অনেক অপ্রাসঙ্গিক বক্তব্য আমাদের অ্যাপিলেট ডিভিশনের রায়ের মধ্যে আছে, যেগুলো কোনো প্রয়োজন ছিল না, যেগুলোর মধ্যে এক ধরনের ক্ষমতা বা আইনের বাইরে অন্য ধরনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। না, আমাদের গণতন্ত্র যে ম্যাচিউরড হয়ে উঠতে পারেনি, না গণতন্ত্র ম্যাচিউরড সেটা প্রমাণ করতে বলতে হয় না। এটা তো অনেক কারণ আছে, কারণ আপনি নিজেই রায়ের মধ্যেও তারাও বলেছে যে দীর্ঘদিন সামরিক আইন দ্বারা পরিচালিত হয়েছে, তারাই তো স্বীকার করছে। তারা কিভাবে চিন্তা করেছে গণতন্ত্র 5 বছরে ম্যাচিউরড হয়ে যাবে? ইম্পসিবল। আপনার ভারতের গণতন্ত্র কি ম্যাচিউরড হয়ে গেছে? আপনার ব্রিটিশ গণতন্ত্র ম্যাচিউরড না। গণতন্ত্র কখনোই হচ্ছে শেষ নাই, এটা যত বেশি চর্চা করবে তত বেশি উজ্জ্বলতা পাবে। আমি যে কথাটা বলতে চাই, যেই কথাটা হচ্ছে ষোড়শ সংশোধনী নিয়ে, যে সংসদে থাকবে না কার কাছে থাকবে, তাই না? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা হচ্ছে, তারাকে এখানে অবজারভেশনে বলল যে এই সংসদে হচ্ছে সংসদ সদস্যদের মান, তাদের আপত্তি আছে মান সম্পর্কে। তিনি বললেন যে এই সংসদে হচ্ছে 70 অনুচ্ছেদে সংসদ সদস্য স্বাধীনভাবে কথা বলতে পারেন না। আবার তিনি বললেন এই সংসদের নির্বাচন সম্পর্কে তিনি কথা বললেন। তার মানে এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি তাদের দৃষ্টিতে একটা পজিটিভ জায়গায় যায়, তাহলে কিন্তু তারা সংসদের অধীনে থাকতে রাজি আছে। একটা বিরতির পরে আপনাকে এই প্রশ্নটি করতে চাচ্ছিলাম যে এই সংসদ যদি তাহলে মানে কি, তাহলে কিন্তু এই রায়ের মধ্যে কিন্তু স্ববিরোধিতা আছে কিংবা নেই। মানে আমি যদি একটা বিরতির পর ফিরে আপনাকে প্রশ্ন করি যে বিএনপি যে আপনাদের পদত্যাগ করতে বলছে, তা এই কারণে কিনা? কারণ যেটা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলছিলেন যে তারা ধরেই নিচ্ছে যে বিএনপি যখন ভারতে যখন বিজেপি জয়লাভ করলো, তখনও আমাদের পদত্যাগ করতে বলেছে। তারও যদি 3 বছর আগে যান আপনি, যখন 5টা সিটি কর্পোরেশন আমরা হেরে গেলাম, রাজশাহী, খুলনা, সিলেট এবং বরিশালে, তখনও তারা পদত্যাগ করতে বলেছিল। আপনারাও বিশেষভাবে এটা গায়ে মাখলেন এবং বিএনপি আপনাদেরই গায়ে মেখে পদত্যাগ করতে বলছে। এই কারণে কিনা বিএনপির বক্তব্য আমরা কোনো আমলেই নিচ্ছি না, কারণ তাদের যদি 8 বছরে তাদের বক্তব্য দেখেন কোনো ধারাবাহিকতা নেই। তাহলে এত আপত্তি কেন এই রায়ে? কারণ আপনারা কি বিশেষভাবে মনে করছেন কিনা এটা 5ই জানুয়ারির পার্লামেন্টকে উদ্দেশ্য করেই লেখা? একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আপনি এবং ফিরোজ রশিদ দুজনই বলছিলেন যে বিএনপির উল্লসিত হবার কারণ নেই, কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞেস করছিলাম আপনারা এত বেশি এই রায়টিকে গায়ে মাখলেন কেন? মানে আপনারা কেন এই রায়টির বিরুদ্ধে এত উচ্চ কণ্ঠ সংসদে? এর একটা কারণ কিনা আপনারা মনে করেন কিনা যে এটা 5ই জানুয়ারির সংসদকে উদ্দেশ্য করে লেখা? ইকবাল কবির আমাদের একজন দর্শক, তিনি বলছেন খালিদ মাহমুদ সাহেবের নিকট প্রশ্ন, আপনারা ভোট ছাড়া ক্ষমতা দখল করে আছেন, প্রহসনের নির্বাচন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছেন, রায়ের পরে এই বোধোদয় আপনাদের হয়েছে কিনা? না, এখানে তো আমরা তো দায়িত্বশীল জায়গায় আছি, আমরা গণতন্ত্র শাসনতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনার এই রায়ের এক জায়গায় তো নির্বাচন সম্পর্কেও বলা হয় যে ইকবাল সাহেব যে কথা বলেছেন, ওই আপিলেট ডিভিশনও একই কথা বলেছেন। তা আমার কথা হচ্ছে যে আপিলেট ডিভিশন যে কথাটা নির্বাচনটা সম্পর্কে কথা বলেছেন, সেখানে যদি তাই হয়ে থাকে, তাহলে এই পার্লামেন্টই কিন্তু আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছেন। আবার মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচন কমিশন সহ অনেকেই নির্বাচিত হয়েছেন, নিয়োগ হয়েছেন। তাহলে কি সবই তাহলে অবৈধ? প্রধান বিচারপতিও নিয়োগ হয়েছেন, সবই কি তাহলে অবৈধ? তাহলে আমি যে কথাটা বললাম যে এখানে অবজারভেশনের মধ্যে কিছু স্ববিরোধিতা আছে। আমরা যে আওয়ামী লীগ যে কথাটা বলতেছে, আমরা বলতে চাই যে দেশটাকে যে আমরা যে বলি একটা সমৃদ্ধি, স্থিতিশীল উন্নয়ন, অগ্রগতি নিয়ে যাচ্ছে, উন্নয়নটা মানে কি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, পদ্মা সেতু? তা না। উন্নয়ন মানে হচ্ছে আমাদের আইনের শাসনের কথাও থাকবে এখানে, আমাদের গণতন্ত্র বিকশিত হবে, পার্লামেন্ট হবে, আমাদের নির্বাহী বিভাগ যা আছে সর্বক্ষেত্রে আমাদের একটা অগ্রগতি হবে, এটাই তো আমরা বলতেছি। এখন আমাদের কাছে বলা যে উন্নয়ন মানেই হচ্ছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, অবকাঠামো, তা নয়। এই যে আমাদের গণমাধ্যমের যে মানে কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু খালিদ মাহমুদ চৌধুরী, মানে আপনারা এই রায় নিয়ে নানা রকম আপত্তি প্রকাশ করছেন, ঠিক আছে, কিন্তু এই যে 45 বছরে বা আপনারা একটানা
একেবারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 8.5 বছর ধরে ক্ষমতায় আছেন, এই যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠায় কোনো আইন করতে পারলেন না, এই যে এখন পর্যন্ত কি করে একটি বিশ্বাসযোগ্য বা আমরা সবসময় যাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলি সেটা করবেন কোন ব্যবস্থায়, সেটা নির্ধারণ করতে পারলেন না? এটা নিয়ে বিতর্ক কিছুই নাই, এইসব বিষয়গুলো এই সাংবিধানিক বিতর্কেই তো 5 জানুয়ারি নির্বাচনে বিএনপি আবারও হবে, পরবর্তী নির্বাচনে এইভাবেই হবে। এটা আপনার হচ্ছে যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, আর জনগণের প্রতিনিধি কারা? জনগণের প্রতিনিধি সংসদ সদস্যরা, তাই না? সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে জনগণের যে রায় সেটাকে আপনার হচ্ছে মানে মূল্যায়ন করা, সেই রায়ের প্রতি সম্মান দেখানো। সেই রায়কে যদি কেউ যদি অসম্মানিত করে সেখানে সংসদ সদস্যরা সোচ্চার হওয়াটা খুব স্বাভাবিক, কোয়াইট ন্যাচারাল। এখানে আমি খালিদ ব্যক্তি বিষয় না, এখানে কাজী ফিরোজ রশিদ ব্যক্তি বিষয় না, এখানে সংসদ, এটা জনগণের, এখানে 16 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণের এই যে জায়গাটা, আমরা এই জনগণের যে সম্মানটাকে আমরা রক্ষা করতে চাই, এখানে যদি কেউ যদি এই জায়গাটা কেউ আঘাত করতে চায় সেই জায়গাটাই আমরা কঠিন, সেই জায়গাটাই আমরা সোচ্চার আছি। মানে আসলেই তো যে সংসদকে মানে প্রশ্নবিদ্ধ করলে জনগণের রায় প্রশ্নবিদ্ধ হয় কিনা? তা তো নিশ্চয়ই, কিন্তু আসলে সংসদ প্রশ্নবিদ্ধ কিনা, জনগণের রায়ের সংসদ কিনা? জনগণের রায়ের সংসদ হলে তো জনগণই প্রশ্নবিদ্ধ হয় বা জনগণকে আঘাত করা হয়। যে সংসদ জনগণের রায়ের সংসদ না, সেই সংসদ তো এমনিতেই প্রশ্নবিদ্ধ, সেখানে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এখন একটা কথা এসছে যে জনভিত্তি নেই, আমি এই কথাটা বলিনি, আমি বলছি জনগণের মতামতের ভিত্তি নেই। এই সরকার জনগণের মতামতের সরকার নয়। তাহলে আমি দুটো কথা বলেছি। এক নম্বর হলো যে জনগণের মতামতের সরকার নেই, যেহেতু 154 আসনের নির্বাচন হয়নি, 151 আসনে সরকার গঠন করা যায়, অতএব সরকার গঠনেরও বেশি সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এবং 146 আসনে কোনো উল্লেখযোগ্য সংখ্যক ভোট পড়েনি, যেটা দেখানো হয়েছে সেটা ফেক। অতএব মতামতের, জনগণের মতামতের সংসদ নয় এবং সরকার নয়। দ্বিতীয়ত যে কথাটা আমি বলেছি যে এই সরকারের নৈতিক ভিত্তিটা এই রায়ের মধ্য দিয়ে এবং 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে এবং বিভিন্ন কর্মকাণ্ডে নৈতিক ভিত্তি নেই। নতুন করে তো শুরু করতে হবে, এটাকেই কি ওবায়দুল কাদের রঙিন খোয়াব বলছেন? না না না, উনি কি বলছেন সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। কেন? মানে পদত্যাগ করলেও তো একজন সরকারকে থাকতে হবে এই পরিবর্তনগুলো সাধনের জন্য। না না, নিশ্চয়ই, আমি সেখানে আসছি। তো সেই ক্ষেত্রে এই দুটো কারণে আমি বলছি যে সরকারের পদত্যাগ করা উচিত। এখন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং উনিও বললেন যে বিএনপির টপ টু বটম সকলকে পদত্যাগ করতে হবে। এইটা কিন্তু আমিও বুঝলাম না, আমার মনে হয় কেউই বোঝেন না যে বিএনপি কে কেন পদত্যাগ করতে হবে। আরেকটা কথা এসছে, উনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়া নাকি একজন পলাতক আসামির সাথে দেখা করতে গেছেন, এটা একটা কারণ। এইটাও কারোর কাছে বোধগম্য না, যদিও আওয়ামী লীগের, এটা ওনার একার বিষয় না, এটা আওয়ামী লীগেরই চরিত্র। আওয়ামী লীগ যখন কথা বলে বিএনপির নেতাদের সবসময় চরিত্র হনন করে কথা বলেন। আবার লক্ষ্য রাখবেন, বিএনপি যখন কথা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু নেতৃত্ব কোনো ব্যক্তি বিশেষকে অসম্মান করে কথা বলেন না। এখন মানে তারেক রহমান লন্ডনে গেছেন সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে, সমস্ত মামলার বেল নিয়ে এবং সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে। এখন তিনি সেখানে আছেন, তার চিকিৎসা চলছে। এই মুহূর্তে কোনো আদালত যদি তাকে তার বেলটা বাতিল করে পলাতক দেখান, তার পক্ষে তো এখানে এসে যখন আসবেন তখন উনি আদালতে হাজির হবেন। এই মুহূর্তে তো আদালতে হাজির হওয়া সম্ভব না, তাই বলে তিনি কোনোভাবেই পলাতক নন। তিনি অনুমতি নিয়ে গেছেন, তার চিকিৎসা শেষ হয়নি, যখন শেষ হবে উনি এসে মামলা মোকাবেলা করবেন। মামলার ভয় পান না করেন, কারণ উনি এর আগেও ফখরুদ্দিন মঈনুদ্দিনের রাজনৈতিক মামলায় 1 বছর কারাগারে থেকে গেছেন, উনি এগুলো ভয় পান না। তো উনি কোনো মুচলেকা দেননি। এর ব্যাপারে আমি একেবারে চ্যালেঞ্জ ছুড়তে পারি, বিকজ ওই সময়ে সার্বিক দায়িত্ব পালন আমি করেছি, উনাকে একেবারে মানে প্লেনে তুলে দিয়েছি আমি। কাজেই
পুরো সময়টাই 24 ঘন্টাই আমি দায়িত্ব পালন করতাম আইনজীবী হিসেবে। আমি জানি এগুলো আওয়ামী লীগ রাজনৈতিক পদত্যাগ করলো। বক্তব্য কোনো আওয়ামী লীগ মুচিলে মানে কথা এই রায়ে পদত্যাগ করবে, এটা কি এটা কথার কথা নাকি, মানে এটা আপনারা মিন করছেন? না শুনুন, আমি মানে পদত্যাগ করলো, বলছি পদত্যাগ করলে কি সমাধান হবে? বলছি উনি এর আগেও বলেছেন যে আমার বিএনপি তো কতবার বলেছেন পদত্যাগের কথা, ওগুলো আমরা পাত্তা দেই না। কারণটা কি? আওয়ামী লীগ বিএনপির কথায় বা জনগণের কথায় বা কোর্টের কথায় পাত্তা দেয় না, ওনারা পদত্যাগ করেন না। বরং আওয়ামী লীগের চরিত্র হলো কোর্টকে এই ধরনের কথা বলা যে আরে তোমাদের তো আমরাই অ্যাপয়েন্ট করি, আরে কতবার করবা ততবারই পাশ করাবো। এই যে একটা আইনের প্রতি, বিচারের প্রতি এই যে অবজ্ঞাটা, এই যে এই ধরনের অহমিকাটা, এটা কিন্তু আওয়ামী লীগের চরিত্র। এটা আবুল মাল আব্দুল মহিদের ব্যক্তিগত কথা নয়, এটা তাদের চরিত্র। এটা রাষ্ট্রের জন্য, এটা সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক এই চরিত্র। কাজে আমি বলবো, আপনি যে কথাটা বললেন যে পদত্যাগ করলে তো হবে না, একটা সরকারকে তো থাকতে হবে। হ্যাঁ, পদত্যাগ করলেও একটা সরকার তৈরি করেই পদত্যাগ করবেন, যে সরকার নতুন করে বিনির্মাণ শুরু করবেন এই রায়ের আলোকে। এটা করতেই হবে, নইলে আর সময় নেই আমাদের পেছনে যাবার। এক সেকেন্ড কথা বলি। একটা সময় ছিল, কিছু মানুষ ছিল যে বলা হতো যে যখন চায়নায় বৃষ্টি হতো তো বাংলাদেশে ছাতা ধরতো। হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু মস্কোতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরতো, এটা একটা কথা প্রচলিত ছিল। এখন কিন্তু এই সময় বাংলাদেশে নাই। কথা বলি, আমি বলছি এখনই বলতেছি আমাদের সময় তো এটা হয়েছে। 90-তে পদত্যাগ করছি না, দুর্নীতিগ্রস্ত রাজনীতির 90-তে আমরা পদত্যাগ করছি না, একটা সরকার হয়েছে না, সেই সরকার কিসের গেছে? আমি তাই বলতেছি, একদম প্রধান বিচারপতি যে বলছে ওনাকে আমি দেখাই দিতেছি। 90-তে এখন যদি পদত্যাগ করে সাংবিধানিক সংকট দেখা দেবে, এবং যে সরকার বসবে অসাংবিধানিক একটি সরকার বসতে হবে, সেটা সাংবিধানিক সরকার হবে না। আমাদের সমাজ সব বলছেন, মাননীয় প্রধান বিচারপতি যা বলেছেন, সামরিক শাসকেরা ক্ষমতা দখল এবং দেশকে তা 2বার ব্যানানা রিপাবলিকে পরিণত করেছিলেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে মাননীয় প্রধান বিচারপতির এই পর্যালোচনা আরো সমৃদ্ধ হইতো, আরো সুন্দর হইতো যদি উনি 2টা লাইন ওনার পূর্বসূরীদের সম্পর্কে লিখতেন, যে ওনার পূর্বসূরী বিচারপতি শাহাবুদ্দিনেরা সামরিক শাসনকে সবসময় কিন্তু এন্ডোর্স করছে, আমাদের দেশের বিচারপতিরা সকল বিচারপতি করেছেন। এবং প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব একটি সাংবিধানিক সরকারের স্থলে একটি অসাংবিধানিক সরকারের রাষ্ট্রপতি হয়ে এবং পরবর্তীতে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে সংবিধান সংশোধন, একাদশ সংশোধনীর মাধ্যমে সংশোধন করে পুনরায় প্রধান বিচারপতির জায়গায় ফিরে গিয়ে সংবিধান যে চরম লঙ্ঘন এবং অবমাননা করলেন, যা কিনা একটি গুরুতর অপরাধ। কিন্তু আমাদের মাননীয় প্রধান বিচারপতি পর্যবেক্ষণ যে এগুলো থাকতো, এই রায়টা আরো পূর্ণতা পেত, আরো সমৃদ্ধ হতো। উনি কিন্তু ওনার পূর্বসূরীদের সম্পর্কে একটি কথা বলেন। আমি সাধারণ জনগণ বলি, আওয়ামী লীগ বিএনপি মেনে নিলেই তো সংবিধান, আওয়ামী লীগ বিএনপি মেনে নিলেই প্রধান বিচারপতি একবার আসতে পারে, প্রধান হতে পারেন, তারপরে আবার ফিরে যেতে পারে। এখনই হতে পারে, এটা হয় না। আওয়ামী লীগ বিএনপি মেনে নিলে তো একজন প্রধান সেনাপতি হতে পারেন, অসুবিধা কোথায়? জনগণ বানলিতে হইলো, ইয়েস নট ভোটে আমরা ছিলাম না। এই কথা বলে তো পার পাওয়া যাবে না। আমি শুনেন, এই যে আমাদের আহমদ আজম সাহেব বললেন ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরকার, 90-তে তো আমরা দেখেছি ঐক্যমত্যের ভিত্তিতে সরকার। শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনকে আমাদের জন্য ছিল, ফেয়ার ছিল? নো। তাদের জন্য তাদের বলছে তোমরা সাঁতার করো, তা আমার হাত পা বেঁধে দিচ্ছে, ওনাদের বলছে হাত পা ছাড়া, তোমরা সাথে উপরে গেছে, আমরা পরে যে পড়ছি। ওটা দেখা গেছে যে অধিকাংশ পৌঁছে গেছে, আমরা মাত্র 38 জন পৌঁছলাম। আর যখন বসবো আমাদের পিছ থেকে টেনে রাখলেন। এটিকে ফেয়ার করে শাহাবুদ্দিন সাহেব করছে, আসেন সেটা হাবিবুর রহমান সাহেব। আমরা একটা বক্তৃতা করতে চেয়েছিলাম, জাসদ বাসদ ইনু সাহেব দিলীপ বড়ুয়া সবাই বক্তৃতা করে ভোট চেয়ে, আর সাইকেল পার্টি বেসপা পার্টি সব বক্তৃতা করলো। জাতীয় পার্টি একটি বড় দল, আমরা বললাম যে আমাদের রেডিও টেলিভিশন দেন, দিল না। হাইকোর্ট বললো ইয়েস তাদের বক্তৃতা করতে দিতে হবে। আমরা সব জায়গায় বললাম যে আমরা বক্তৃতা করবো, আমাদের পার্টি কর্মীদের বলে দিলাম। রাতের বেলা যাইয়া বাসায় গিয়া এই হাবিবুর রহমান সাহেব এখান থেকে ওনারা স্টে করে নিয়ে আসলো, অর্থাৎ জাতীয় পার্টিকে একটা বক্তৃতা করতেও দেয় নাই। এই তো যে কোনো নির্বাচনী ব্যবস্থাও গড়ে তুলতে পারেনি বাংলাদেশের
একটি সরকারও একটি সরকার মানে যখন যে নির্বাচনী ব্যবস্থা মানে বিশ্বাসযোগ্য না, মানে এমনকি আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থার আনফেয়ারনেসের কথা বলছেন, অন্যায্যতার কথা বলছেন, কিন্তু এটা অসাংবিধানিক। সাংবিধানিক কোথাও এটা নাই। এটা যদি ওনারা আবার কেউ বলেন সেটাই বলছে নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে পারেন নাই আপনারা। এইখানে ঐক্যমত করলাম যে উনি বলছেন যে সেটা হয় নাই। উনি আরো বলছেন, এখানে দেখেন এই যে আমাদের নিয়ে কথা বলছেন যে তিনি মত দেন যে নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক রূপ কখনো করা হয়নি, কখনো করা হয়নি। জাতীয় সংসদ নির্বাচনের উপরই নিয়োগটা নির্ভর করে সমস্ত সরকার। জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং কোন হস্তক্ষেপ ছাড়া স্বাধীনভাবে না হতে পারলে গণতন্ত্র বিকশিত হতে পারে না। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গ্রহণযোগ্য সংসদ হয় না। এইটা তো আওয়ামী লীগের ব্যাপার না। এটা আমার জন্য বলছে, ওনার জন্য বলছে, ওনার জন্য বলছে। অর্থাৎ প্রধান বিচারপতি কি করছেন? উনি তো এইটাই বলছেন, উনি তো অন্য কিছু বলেন নাই। কোন সরকারি যাবত এই নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে পারে না। আহমেদ আজম খান বলছেন যে এভাবে তো চলতে পারে না, মানে এখন যদি সরকার পদত্যাগ করে একটি ঐক্যমত্য আলোচনার ভিত্তিতে এটা অসম্ভব হবে। আপনি বললেন যে আপনার এই জায়গাটা আপনি বললেন শাহাবুদ্দিন সাহেবের কথাটা, এখানে মনে করেন সবথেকে বাংলাদেশের সবথেকে কালো অধ্যায় 15ই আগস্ট হত্যাকাণ্ড, যেখানে শিশু, গর্ভবতী মা এবং জাতির পিতা, যার নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি, যার ইয়েতে সেই হত্যাকাণ্ডের পরে যে একটা ইন্ডেমনিটি অ্যাক্ট, অধ্যাদেশ আইন করা হলো, সেই সম্পর্কে কোনো কিন্তু কথা নাই। তার মানে কি, এই যে পুরো যে 47 বছরে শুধু বর্তমান সময়ের প্রেক্ষাপটে কথা বলে, এই বর্তমান সময়টা এই জায়গাটায় সৃষ্টি হলো কেন, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো কথা নাই, এই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কথা নাই। আর কি কথা, নতুন করে শুরু করা যায় কিনা অ্যাডভোকেট আহমেদ আজম খান যে বলেছেন এভাবে তো চলতে পারে না। নতুন করে শুরু করেছি, সাংবিধানিক ধারাবাহিকতা, শাসনতন্ত্রের ধারাবাহিকতা ছিল না, এই ধারাবাহিকতা তৈরি হয়েছে, এটা আরো প্র্যাকটিস করতে হবে। অ্যাডভোকেট আহমেদ আজম খান এখন থেকে ধারাবাহিকতার প্র্যাকটিস করতে হবে। জি ফিরোজ হোসেন, আপনি কিছু একটা শুধু ন্যায় বিচার, ন্যায় বিচারের এক এক সঙ্গে এক একজনের কাছে, আমি পারি ন্যায় বিচার, আপনি পারি ন্যায় বিচার না। এখন এই যে একটা ন্যায় বিচার আমরা তো চাই যে বিচার স্বাধীন, ন্যায় বিচার আমরা চাই। বিচারপতি ওই মন্তব্যটা লক্ষ্য করেছেন কিনা, তিনি রায় লিখছেন যে একমাত্র বিচার বিভাগই ডুবতে ডুবতে মানে কিছুটা ভেসে আছে। ওনার কাছে আছে একমাত্র বিচার বিভাগই অপেক্ষাকৃত স্বাধীন, যদিও তা ডোবার পথে। স্বাধীন তো আমরা মানি, ওনারা ন্যায় বিচার করবেন, কিন্তু ন্যায় বিচার আমার কাছে নাও হতে পারে। এই যে আজকে আমার কাছে একটা পত্রিকা আছে, কিছু মনে করেন না, আমি একটা বিরতিতে যাই। ন্যায় বিচার বলতেছে ডুবতে ডুবতে। ন্যায় বিচার তো এই সরকার, এই গণতান্ত্রিক সরকার, এই সংসদ তো আলোকিত করেছে। কারণটা কি, যে কথাটা বললাম যে ইনডেমনিটি অ্যাক্টের মাধ্যমে যে হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছিল, সেই বিচার কার্য করেছে এবং কার্যকর করেছে। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় যে যারা স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী ছিল তাদের বিচার করেছে। বিচার বিভাগ তো আলোকিত হয়েছে, বিচার বিভাগ তো বলতে পারে যে আমরা এটা করেছি, তাতেই ন্যায় বিচার হচ্ছে না। ন্যায় বিচার না, আপনি যখন একটা হত্যাকাণ্ডকে যখন আড়াল করবেন তখন কিন্তু ন্যায় বিচার এটা প্রতিবন্ধকতা তৈরি হয়। নিশ্চয়ই, আমি বলি না যে পুরোপুরি চালু হয়েছে, এটা আমাদের যেই কথাটা আপনি বলতে যাচ্ছেন, ধারাটা কিন্তু শুরু হয়েছে। আমি একটা বিরতির পর ফিরে নতুন করে শুরু করবার সুযোগ আছে কিনা এটা জানতে চাইবো আপনাদের দুজনের কাছে। আর অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে জানতে চাইবো যে আওয়ামী লীগ তো সে চেষ্টাই করছে, এবার থেকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হবে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। খালিদ মাহমুদ চৌধুরী এমপি, অসংখ্য প্রশ্ন আছে আপনার কাছে। তুফান সরকার, সিদ্দিকুর, এদের কথা আপনি তুলেছেন, তা নিয়ে প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন আপনার কাছে, খালিদ হোসেন নামে একজন প্রশ্ন করেছেন যে খালিদ ভাই, আপনি বারবার জনগণের রায়ে নির্বাচিত সংসদের পবিত্রতার কথা বলছিলেন, কিন্তু জনগণের রায়ে নির্বাচিত হয়েও তো বারবার রাজাকারও এমপি হয়েছে, এই প্রশ্নটি তিনি করেছেন। আর আপনার কাছে ইকবাল কবির নামে একজন সহ অনেকেই প্রশ্ন করেছেন, আবুল হাসান রাকিব, যে তুফান সরকার বা কসাই মতিনরাও যদি এমপি হয়ে যান তখন এই সংসদের পবিত্রতা বিষয়ে আপনার কি বলবার আছে? এখানে তো আমাদের হচ্ছে এগুলা অস্বীকার করছেন, ওনারা খুব ভালো কথা বলেছেন। শুধু হচ্ছে রাজাকাররা এমপি হন নাই, রাজাকাররা কিন্তু মন্ত্রীও হয়েছেন। রাজাকার শুধু তাই নয়, বঙ্গবন্ধুকে হত্যাকারীরাও কিন্তু সংসদে এসেছেন, তাদের নির্বাচিত করা হয়েছে, বিনা ভোটে নির্বাচিত করে সংসদে বসানো হয়েছিল। এবং হচ্ছে যেটা কি তুফান, এই তুফান বলেন বা সিদ্দিক বলেন বা যারা বলে, এটা বা আপনার বিশ্বজিতের কথা বলেন, আজকে বার্নিং ইস্যু হচ্ছে বিশ্বজিৎ। আজকে এই আওয়ামী লীগ সরকার, গণতান্ত্রিক একটা সরকার আছে বলেই কিন্তু এগুলা কিন্তু বিচারের বাইরে নাই।
আমরা কিন্তু দেখেছি ইমদুর কথা গলা কাটা কাশেম ইমদুদের মন্ত্রীদের বাসায় গিয়ে কিন্তু সেই গণতান্ত্রিক সরকার টিয়ার শেল মেরে চোখ খুলে নিচ্ছে। তার বিরুদ্ধে আপনি দেখেন যে পুলিশরা এইটা পদক্ষেপ, তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট আজকে জমা হয়েছে, নিশ্চয় তদন্ত আমরা জানতে পারবো। প্রত্যেকটা বিষয় কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা কিন্তু এগুলোকে কখনো প্রশ্রয় দিচ্ছি না, কোনো ক্ষেত্রে না। আমাদের সংসদ সদস্যরা এখন পর্যন্ত জেলখানায় আছে এইসব অপরাধের কারণে, সংসদ সদস্য পর্যন্ত কাউকেই ছাড়া হচ্ছে না। কাজেই এই যে পরিস্থিতি, রাজাকাররা কেন এমপি হলো, কেন তারা মন্ত্রী হলো, কেন যুদ্ধ অপরাধীরা মন্ত্রী হলো, এইটাই তো আমরা কথা হচ্ছে। এই অবজারভেশন গুলো এই রায়ের মধ্যে ওইভাবে নাই, আছে ওইভাবে রাজাকারদের কথা নাই, কিন্তু অর্থবিত্তের মালিকরা যে অনেকে আবার বলার চেষ্টা করতেছে, বিভিন্ন জায়গায় দেখি আমি যে পাকিস্তানে এরকম হইলো বাংলাদেশ একটা হবে, বাংলাদেশ এরকম, মানে বাংলাদেশের বিচার বিভাগটা সেই জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, পাকিস্তান কিন্তু বাংলাদেশের মতো করে সৃষ্টি হয়নি। বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে একটা বিজয়ীদা জাতি, বিজয়ের মাধ্যমে আমরা বাংলাদেশ উদ্বুদ্ধই ঘটেছে। আর পাকিস্তান কিন্তু আলোচনার টেবিলে, পাকিস্তানটা বাংলাদেশের পরাজিত দেশ, পরাজিত একটা দেশ, ব্যর্থ দেশ। ব্যর্থ এবং পরাজিত দেশের সঙ্গে কখনো একটা বিজয়ী দেশের বা মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ বিজয় অর্জন করতে হবে না। বাংলাদেশের বাংলাদেশ জনগণ কিন্তু অনেক কাঠগড় পড়িয়ে এই জায়গায় এসেছে, কিন্তু কখনো কক্ষচ্যুত হয়নি। কাজে এই ধরনের আপনারা বেশি কর্ণপাত করবেন না। আমার তো মনে, আমরা না, এটা জনগণের, সংসদ তো জনগণের প্রতিনিধিত্ব করে, সংসদকে খাটো করবে এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না। অ্যাডভোকেট আহমেদ আজম খান, দেখুন আমাদের কাজী ফিরোজ রশিদ ভাই একটা কথা বলেছেন যে এখন পদত্যাগ করলে সাংবিধানিক সংকট দেখা দেবে। প্রশ্নই ওঠে না। সংবিধানকে আলাপ আলোচনার মধ্য দিয়ে কিভাবে সংবিধানকে রেখে সংবিধানের আলোকেই পদত্যাগ ত্বরান্বিত সেটা হবে না। কেন বিএনপি আওয়ামী লীগ কেন? এটা সার্বিকভাবে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে বসে যে কিভাবে পদত্যাগ করে কি কাদেরকে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন করে শক্তিশালী নির্বাচন কমিশনের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে একটি গণতান্ত্রিক সরকার এবং সংসদ করা যায়, সেটা নিয়ে বসে করা যাবে। এখানে সাংবিধানিক সংকটের কিছু নেই। মানে আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে, যখনই রাজনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে নতুন করে শুরু করতে কোনো সেনা শাসক এসেছেন বা অন্য কোনো অরাজনৈতিক সরকার এসেছেন, কোনো কি লাভ হয়েছে আখেরে? না, অতীতে লাভ হয়েছে কিনা সেজন্য আজকে যদি গা ভাসিয়ে দিলেন, যেমন আমার ভাই বললেন যে নতুন করেই তো আমরা শুরু করেছি। নতুন করে শুরুর মানেই কি ভোটারবিহীন সংসদ? নতুন করে শুরুর মানে কি 154টি আসনে নির্বাচন না করা? এগুলো যদি নতুন করে শুরু হয় তাহলে এই শুরুটা কিন্তু জনগণের শুরু না, এই শুরুতে কিন্তু জনগণের মত। আপনারা নির্বাচনে যোগ দেওয়ার মাধ্যমে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করলেন, তাতে এই যে মুক্তার হ্যাপি জীবন লিখছেন যে নিজের ভোটকে এবার নিজে দিতে পারবো, মানে আপনাদেরকে ভোট দিতে গেল শুধু যে আমরা সকল দলের অংশগ্রহণ করলেই নির্বাচন নিরপেক্ষ হবে এবং জনগণের মতামত হবে তাই কিন্তু নয়। জনগণের মতামতের নির্বাচনটা করতে হবে। যেমন আমরা সকল দল কিন্তু অংশগ্রহণ করেছিলাম ইউপি নির্বাচনে, উপজেলা নির্বাচনে, ঢাকা চিটাগং সিটি নির্বাচনে, সেগুলো কিন্তু নিরপেক্ষ হয়নি। একেবারে সহিংসতার মধ্য দিয়ে সিল মেরে বিরোধী দলের এজেন্টদেরকে বের করে দিয়ে তাদের রায়টাকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে ওটা তো নিরপেক্ষ নির্বাচন না, জনগণের মতামতের নির্বাচন না। জনগণের মতামতের নির্বাচন, ওই যে সম্মানিত দর্শক লিখেছেন যে আমি কি আমার ভোটটা দিতে পারবো, আমার ভোটটা যাকে দেব তার বাক্সে কি ভোটটা পড়বে এবং সেই প্রার্থীর পক্ষে কি গণনা হবে, এই জিনিসগুলো লক্ষণীয় বিষয়। এই জিনিসগুলো যে দায়িত্বশীল সরকার এই ধরনের নির্বাচন করতে পারবে এবং আস্তে 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 2 টার্ম 3 টার্ম 5 টার্ম একটা জায়গায় পৌঁছাবে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ আমরা শুরু করেছি, বিশ্বের পেছনে পেছনে যাচ্ছি। এটাই বলা আছে যে 4-5 বছর ক্রেডিবল ইলেকশনের পর ক্রেডিবল সংসদ। একটু আমি 1-2 মিনিট এই যে ইনডেমনিটির কথা আমার ভাই বারবার বলছেন, ইনডেমনিটি অধ্যাদেশ যারা জারি করেছেন তারা তো এখন সংসদে, অর্থাৎ এরশাদ সাহেবের সংসদে, আওয়ামী লীগের সংসদে। তো এই কথাটা কাকে শোনান এইটা কিন্তু বুঝি নাই। আর ইমদুর কথা বললেন, ইমদুর বিরুদ্ধে কোনো মামলা ছিল না, এটা ছিল তখন একটা নাটক করে এরশাদ সাহেব ক্ষমতা দখল করবেন, সেই নাটকের প্লট তৈরি করা।
এখন আমার কথা হলো যে আমরা নাটক নয়, আমরা জনগণকে নিয়ে তামাশা করতে চাই না। আসুন আমরা নতুন করে রাষ্ট্রকে বিনির্মাণ শুরু করি, নইলে কেউই কিন্তু আমরা ইতিহাসের কাঠগড়া থেকে রক্ষা পাবো না। রাষ্ট্র এভাবে চলে কিনা যে আপনি পজ করলেন এন্ড স্টার্ট, মানে পজ এন্ড আ নিউ স্টার্ট, মানে নতুন করে শুরু করা যায় কিনা, এটি একটি প্রশ্ন আপনার কাছে। আর আরেকটি প্রশ্নের উত্তর একটু জানতেই চাই, ইন্টারেস্টিং বিষয় কথাই বলা হলো না। অর্থমন্ত্রী যে তত্ত্ব দিয়েছেন, আপনার দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা আপনাকে কি বলে যে মানে এখন তো বারবার যদি মানে আপনারা পাশ করতে থাকেন এই বিলটা, কোনো অসুবিধা নাই তো আইনের দিক দিয়ে? মানে আদালত বাতিল করবে, আপনারা পাশ করবেন না, সেইটা ঠিক হবে না। এটা উনি হয়তো আউট অফ ইমোশন বলে ফেলাইছেন। আমাদের মুরব্বী মানুষ, এটা বলা ঠিক হয়নি। ইমোশন নিয়ে আমরা অনেক কিছু বলতে পারি, লিখতেও পারি, দীর্ঘ কিছু লিখতে পারি, আলোচনা সমালোচনা হবে। আমাদের এই যে আমরা বিচারকদের কাছ থেকে ন্যায় বিচার আশা করি এবং তাই আমরা প্রত্যাশা করি। বিচার বিভাগ স্বাধীন, আমাদের রাষ্ট্রের 3টা অঙ্গ দেখেন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ। তার মধ্যে আমরা বিচার বিভাগকে মনে করি সবার ঊর্ধ্বে, কারণ তার কাছে আমাদের বারবার যেতে হয়। কিন্তু তারা যে আইন বিচারগুলো করে সব কিছু কি আপনার আমার কাছে গ্রহণযোগ্য হয়? আপনি ধরেন যে এই বিশ্বজিৎ হত্যা মামলা, এই রায়তরা, আজকে এই দেশের শতকরা 100 জন মানুষ একজন লোক যদি এইটার পক্ষে কথা বলে থাকে তাহলে বলবো যে বিচারটা সঠিক হয়েছে। কিন্তু বিচার তো হয়ে গেছে, 8 জন লোকে ফাঁসি হইলো। এই শুধু আপনি যদি ছবি দেখেন, এই ছবির মধ্যে 8 জন লোককে দেখা যাচ্ছে, যার কাছে ও যাচ্ছে দৌড়িয়ে সে তাকে মারতেছে। এই 8 জনকে ফাঁসি দিল, সবাইকে উনি খালাস করে দিল, কাউকে যাবজ্জীবন দিল, এই করলো করে হাইকোর্ট, এবং 1-2 জনকে ফাঁসি দিল, তার মধ্যে 1 জন পলাতক। অর্থাৎ এইটা কোনো বিশ্বতে মা বাপ এই বিচারটা প্রত্যাখ্যান করলো, তারা ছেড়ে দিল উপরওয়ালার কাছে। আর জনগণ শুনুন, জনগণ পাবলিক পারসেপশন, তো আপনি বিচার করবেন বিচার বিভাগের উপর বা আমাদের রাজনীতিবিদদের উপর একটা পাবলিকের থাকতে শুরু করা যায় না। কাজী ফিরোজ রশিদ একদম কিছু না। আপনি প্রতিদিন আজকে 46 বছর গেছে, আপনি গিনিপিগের মতন দেশটাকে নিয়ে সকাল বিকেল খেলা করবেন, এটা তো হতে পারে না। প্রত্যেক দিন আপনি নতুন ফর্মুলা আনবেন। একবার জামাতের ফর্মুলা নিয়ে আসলেন, কি তত্ত্বাবধায়ক সরকার, কেন এটা 30 লক্ষ জামাতের ফর্মুলা নাকি? ইয়েস, জামাতের ফর্মুলা। আমি আবারও বলছি, আমি আবারও আপনার কাছে বলছি, জামাতের ফর্মুলা ছিল 32 লক্ষ জোট, যে ফর্মুলা দিল জামাতের ফর্মুলা, এইটা নিয়ে একজন সবাই খেয়ে ফেলাইলো। তারপর তো দেখলেন ফর্মুলা দিয়ে কি হলো, আইলো শাহাবুদ্দিন সাহেব, সে বিচার ব্যবস্থা থেকে চলে আসলো একদমই সেই হিসেব নির্বাহী বিভাগে প্রধান হয়ে। তারপরে সেখানে যাইয়া উনি আমাদের বিচার আচার করে ইলেকশন করে, আমি 2007-এও তো একবার পজ এন্ড স্টার্টের চেষ্টা হলো। এই জন্য এইভাবে বারবার যদি আপনি চেঞ্জ করেন হবে না। সংবিধান এক জায়গায় রাখতে হবে, এই সংবিধানের অধীনে একটা নির্বাচন করে জনগণ যদি ওনাদের রায় দেয়, ক্ষমতায় আসে, ওনারা যত ভালো ভালো স্বপ্ন দেখতেছেন সেই সমস্ত এখন লিখে রাখুক, ক্ষমতা আসার পর যেন ওইগুলো ফেলাই না দেয়, ওইটা না ফেলেই ওইগুলো কামিয়ে করে। এটা নবনীতা বলতে স্টার্ট কিন্তু হয়ে গেছে। আমরা দেখেছি বিএনপি কিন্তু কিছুদিন আগে কিন্তু বলেছিল যে সেনাবাহিনী, দেশপ্রেমী সেনাবাহিনী, এই অবস্থা তাদেরকে আহ্বান জানিয়েছিল বেগম খালেদা জিয়া। এখন কিন্তু দেখছি তারা কিন্তু আদালতের দিকে যাচ্ছে, কোনো দিকে যেয়ে লাভ নাই। দেশের যে শাসনতান্ত্রিক ধারাবাহিকতা শুরু হয়েছে, এইভাবেই দেশ চলবে এবং এই ট্রেন আর থামবে না। কারণ ইতিমধ্যেই আমরা কিন্তু যারা মানে এই দেশের বিরুদ্ধচারণ, ইতিমধ্যে জনগণ তাদেরকে আইডেন্টিফাই করে একটা কথা কি, এই যে ট্রেনের যে যাত্রা, যেটা আপনি বলছেন নতুন শুরু হয়ে গেছে এবং এটা চলতেই থাকবে। এইটা যদি তুফান মেলের মতো না চলে, বগুড়ার যে তুফান চালিয়ে দিচ্ছে, এই তুফান মেল যদি চলে তাই কিন্তু গোটা দেশ ধ্বংস হয়ে যাবে। 154 আসনের অনির্বাচিত ট্রেন, এই ট্রেন চললে কিন্তু বিপজ্জনক, রাষ্ট্রকে খেয়ে ফেলবে। আপনারা খালি সিংহাসনের চেষ্টা করেন, এই তুফান হাত থেকে দেশ রক্ষা করেন। আপনি একটা কথা বলবেন তুফান নিয়ে, কোথাও নাই। আমাদের কবে ইলেকশন দেবেন, কবে তত্ত্বাবধায়ক সরকার দেবেন, কবে বসবো, ওইটা ছেড়ে দেন। আগে এই কসাই মন্ত্রী তুফান, এদের তুফানের হাত থেকে দেশকে রক্ষা করেন। দেশ রক্ষা হবে, নাহলে তো হবে না। ধন্যবাদ কাজী ফিরোজ রশিদ এমপি, ধন্যবাদ অ্যাডভোকেট আহমেদ আজম খান, ধন্যবাদ খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ধন্যবাদ দর্শক। আপনাদের আজও আপনাদের সাফল্যের গল্প দিয়ে এই অনুষ্ঠান শেষ করতে পারছি না। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন টিভিসির সঙ্গে।